প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। যারা তোমরা প্রথম পর্বে ভর্তি হয়েছো, বিশেষ করে সিভিল, পাওয়ার, কম্পিউটার, মেকাট্রনিক্স টেকনোলজির ছাত্রদের জন্য আমার আজকের এই ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর নন টেক পদার্থ। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে ফিজিক্স 1, বিষয় কোড 65912। তো আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে অধ্যায় 2। অধ্যায়ের নাম হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি। তো আমরা প্রথমে জেনে নেই রাশি কি জিনিস। রাশি হচ্ছে যা পরিমাপ করা যায় সেটি রাশি, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, বল, দূরত্ব, সরণ, ত্বরণ, মন্দন ইত্যাদি। তো কিছু কিছু রাশি আছে যাদের প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, এবং কিছু কিছু রাশি আছে যাদের প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। দিক এবং মানের উপর ভিত্তি করে রাশি প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি, আর একটি হচ্ছে ভেক্টর রাশি বা দিক রাশি। তো স্কেলার রাশি কাকে বলে? যেসব রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, কোনো দিকের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বা অদিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি, এগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি কাকে বলে? যেসব রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বা দিক রাশি বলে। যেমন সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে মূল পার্থক্য হচ্ছে ডিরেকশন বা দিক। স্কেলার রাশি কোনো দিক নেই, কিন্তু ভেক্টর রাশির মান এবং দিক দুটি আছে। স্কেলার রাশি শুধুমাত্র মানের প্রয়োজন হয় প্রকাশের জন্য, আর ভেক্টর রাশি প্রকাশের জন্য মান এবং দিক দুটিরই প্রয়োজন হয়। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। মনে করো তুমি নিজেই এ থেকে বি বিন্দুতে 4 মিটার দূরত্ব অতিক্রম করলে, আবার বি থেকে সি বিন্দুতে 4 মিটার দূরত্ব অতিক্রম করলে, তাহলে এখানে টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 4 মিটার প্লাস 4 মিটার, অর্থাৎ 8 মিটার। এটি হচ্ছে দূরত্ব, অর্থাৎ স্কেলার। এখানে ডিরেকশনের কোনো ব্যাপার নেই। আর এখানে সরণ কত? এখন সরণ হচ্ছে ভেক্টর রাশি। সরণ হচ্ছে দুইটি বিন্দুর মধ্যে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এ এবং সির মধ্যে যে দূরত্ব সেটি হচ্ছে সরণ। তো এটি একটি সমকোণী ত্রিভুজ। তোমরা দেখতে পাচ্ছ এখানে বি বিন্দুতে কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা পিথাগোরাসের যদি সূত্র এখানে প্রয়োগ করি, তাহলে এসি বাহুর মান আমরা সহজে বের করতে পারি, কারণ এসি হচ্ছে এখানে অতিভুজ। তো পিথাগোরাসের সূত্র কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো এখানে অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর কোণ সংলগ্ন বাহু ভূমি, এবং অপর বাহুটি হচ্ছে লম্ব। তাহলে এখানে এবি হচ্ছে ভূমি, যদি এই বিন্দুতে আমরা কোণ ধরি আর কি। ভূমি হচ্ছে 4 মিটার, লম্ব হচ্ছে 4 মিটার, তাহলে অতিভুজ হবে 4√2 মিটার। আবার 2 নম্বর চিত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি, এ থেকে বি বিন্দুতে 4 মিটার, আবার বি থেকে সি বিন্দুতে 4 মিটার, তাহলে এখানে দূরত্ব হচ্ছে 8 মিটার, এবং সরণ হচ্ছে এ এবং সির মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, সরণও হচ্ছে এখানে 8 মিটার। আবার 3 নম্বর চিত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি, এ থেকে বি বিন্দুতে 4 মিটার, আবার বি থেকে
এ বিন্দুতে আবার ফেরত আসলো 4 মিটার, তাহলে এখানে মোট দূরত্ব হচ্ছে 8 মিটার, কিন্তু এখানে আদি বিন্দু এবং শেষ বিন্দু একই হয়, সরণ হচ্ছে 0 মিটার। তো আমরা ভেক্টর রাশি কী করে চিনতে পারবো, ভেক্টর রাশি প্রকাশের নিয়ম কী সেটি আমরা এখন জানি। জ্যামিতিক উপায়ে কোনো ভেক্টরকে তীর চিহ্নিত সরলরেখা দ্বারা নির্দেশ করা হয়। এখানে একটা সরলরেখা তোমরা দেখতে পাচ্ছ, ওপি। এই সরলরেখার দৈর্ঘ্য ওপি। এই ওপি দ্বারা ভেক্টর রাশির মান এবং যে তীর চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, তীর চিহ্ন দ্বারা দিক প্রকাশ করা হচ্ছে। ওপি ভেক্টরের দিক ও হতে পি এর দিকে। ওপি ভেক্টরকে ওপি এর উপরে একটা তীর চিহ্ন দেওয়া হয়, ওপি দিয়ে প্রকাশ করা হয়, এবং ভেক্টরের মানকে দুই পাশে দুটি খাড়া চিহ্ন, আমরা এটিকে মডুলাস চিহ্ন বলি আর কি, ওপি দিয়ে প্রকাশ করা হয়। এখানে ও বিন্দুকে পাদবিন্দু বা সূচন বিন্দু বা প্রারম্ভিক বিন্দু বা আদি বিন্দু বলে, যেটাই বলো না কেন, এবং পি বিন্দুকে শীর্ষবিন্দু বা প্রান্তিক বিন্দু বলে। তাহলে ভেক্টর কোনো ইংরেজি বর্ণমালার উপরে যদি তীর চিহ্ন থাকে তাহলে আমরা বুঝবো সেটি ভেক্টর, আর তীর চিহ্ন না থাকলে বুঝবো সেটি স্কেলার। তো ভেক্টর রাশির বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন সমান ভেক্টর, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, সমরেখ ভেক্টর, সমতলীয় ভেক্টর, সঠিক ভেক্টর, শূন্য বা নাল ভেক্টর, একক ভেক্টর, অবস্থান ভেক্টর, আয়ত একক ভেক্টর। এখন আমরা এগুলোর পৃথক পৃথক ডেফিনেশন দেখি। সমান ভেক্টরটা কী জিনিস? যদি দুটি ভেক্টরের মান সমান এবং তাদের দিক একই দিকে হয় তবে তাদেরকে সমান ভেক্টর বলে। এখানে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ দুটি ভেক্টর, এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর। এই দুটো ভেক্টরকে কী হতে হবে? সমান হতে হবে, এবং তাদের দিকটা হতে হবে একই দিক। তাহলে আমরা বলতে পারবো এ ভেক্টর সমান সমান বি ভেক্টর। এরপরে আমরা দেখি বিপরীত ভেক্টর কাকে বলে। যদি দুটি ভেক্টরের মান সমান এবং তাদের দিক পরস্পর বিপরীত দিকে হয় তবে তাদেরকে বিপরীত ভেক্টর বলে। এখানে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর। কন্ডিশন কি? এ এবং বি এর মান সমান হতে হবে এবং দিক হতে হবে পরস্পর বিপরীত। এ এর ডিরেকশান একদিকে, বি এর ডিরেকশান তার বিপরীত দিকে। তাহলে আমরা এখানে বলতে পারবো এ এবং বি পরস্পর বিপরীত ভেক্টর। সদৃশ ভেক্টর কাকে বলে? সমজাতীয় অসমমানের দুটি ভেক্টর যদি একই দিকে থাকে তবে তাদেরকে সদৃশ ভেক্টর বলা হয়। ডিরেকশান হতে হবে একই দিকে, তাহলে আমরা তাদেরকে বলতে পারবো সদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর কি? সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলা হয়। অর্থাৎ এটি বিপরীত ভেক্টরের মতো, একটির দিক আরেকটির বিপরীত দিকে হবে। তারপর দেখো সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর কাকে বলে? দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলা হয়। এখানে কন্ডিশন কি? একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করতে হবে, তাহলে সেগুলোকে আমরা বলবো সমরেখ ভেক্টর। তারপরে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর কাকে বলে? দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে তাহলে সেই ভেক্টরগুলোকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। এখানে এ বি সি একই তলে অবস্থান করতেছে, যার ফলে আমরা বলতেছি এ বি সি সমতলীয় ভেক্টর। তারপর সঠিক ভেক্টর। যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে সঠিক ভেক্টর বলে, অর্থাৎ মান শূন্য হওয়া যাবে না, সেগুলোকে আমরা বলবো সঠিক ভেক্টর। আর শূন্য বা নাল ভেক্টর কাকে বলে? এটিও আমরা জানি। যে ভেক্টর রাশির মান শূন্য তাকে শূন্য বা নাল ভেক্টর বলে। একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলে বা দুটি সমান ভেক্টর বিয়োগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়। শূন্য ভেক্টরের পাদবিন্দু বা শীর্ষবিন্দু একটাই, অর্থাৎ একই, এর কোনো নির্দিষ্ট দিক নেই, একে শূন্যর উপর তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য কি? শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য হচ্ছে এটার পাদবিন্দু শীর্ষবিন্দু একটাই, এবং এটা আমরা কিভাবে পাবো? দুটি সমান ভেক্টর বিয়োগ করে।
তারপর আমরা দেখি একক ভেক্টর কাকে বলে। একক একক মানে বুঝতে পারতেছো এক, যে ভেক্টর রাশির মান এক তাকে একক ভেক্টর বলে। কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, অর্থাৎ একক ভেক্টর ইকুয়াল টু ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। তো একক ভেক্টর কীভাবে প্রকাশ করা হয়? একক ভেক্টর প্রকাশের নিয়ম হচ্ছে, ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরের উপর যদি ক্যাপ বা টুপি চিহ্ন থাকে তাহলে আমরা তাকে বলি একক ভেক্টর। তাহলে আমরা বুঝতে পারি যে এটা একক ভেক্টর। এরপর আমরা দেখব পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর কাকে বলে। এটি কি জিনিস? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি প্রসঙ্গ কাঠামো, এখানে দুইটা অক্ষ আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং এক্স ওয়াই তলে একটি বিন্দু আছে পি বিন্দু। এই ও থেকে পি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে আমরা বলি অবস্থান ভেক্টর। তারপরে দেখো আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কী জিনিস? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর ব্যবহার করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলা হয়। এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলতেছি কেন? এখানে তিনটি অক্ষ আছে, একটি এক্স অক্ষ, একটি ওয়াই অক্ষ এবং একটি জেড অক্ষ। আচ্ছা, এই তিনটা অক্ষ পরস্পর লম্ব, যদিও জেড অক্ষ থেকে মনে হচ্ছে যে আসলে তিনটা অক্ষ পরস্পর লম্ব না, আসলে কিন্তু তারা পরস্পর লম্ব। এটি তোমরা বাসায় যদি ঘরের কোণার দিকে তাকাও তাহলে স্পষ্ট হবে। ঘরের কোণায় দেখবে যে তিনটা অক্ষ আছে, একটাকে এক্স অক্ষ ধরবে, একটা ওয়াই অক্ষ ধরবে, আর একটা জেড অক্ষ ধরবে। দেখবে যে তিনটা অক্ষের মধ্যে পরস্পর কোণ 90 ডিগ্রি, অর্থাৎ তারা একে অপরের উপর লম্ব। এক্স অক্ষ বরাবর একটি একক ভেক্টর ব্যবহার করা হয় যাকে আমরা বলি আই। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরটি ব্যবহার করা হয় তাকে আমরা বলি জে, এবং জেড অক্ষ বরাবর যে আমরা একক ভেক্টরটি ব্যবহার করি সেটি হচ্ছে কে। এই আই জে কে, এই তিনটি ভেক্টরকে আমরা বলি আয়ত একক ভেক্টর। এরপর আমরা দেখব ভেক্টরের যোগ ও বিয়োগ কী করে করা হয়। দুটি স্কেলার রাশির যোগ ও বিয়োগ সাধারণত বীজগণিতের সূত্রানুসারে হয়, অর্থাৎ স্কেলার রাশির যোগ বিয়োগ আর সাধারণ যোগ বিয়োগ একই জিনিস। যেমন 8, 6 দুটি যোগ করলে হয় 14, 8 থেকে 6 বিয়োগ করলে হয় 2। কিন্তু ভেক্টরের যোগ বিয়োগের ক্ষেত্রে এই সাধারণ নিয়ম প্রযোজ্য হয় না। ভেক্টর রাশির যোগ বিয়োগ এগুলো করার জন্য জ্যামিতিক উপায় অবলম্বন করতে হয়, কেননা ভেক্টর রাশির যোগ বিয়োগ শুধু মানের উপর নির্ভর করে না, এখানে দিক এবং দুটা রাশির মধ্যবর্তী কোণের উপরও নির্ভর করে। দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যোগ করলে একটি নতুন ভেক্টর পাওয়া যায়। এই নতুন ভেক্টরকে আমরা বলি লব্ধি ভেক্টর। ভেক্টর রাশির যোগ বিয়োগ করার সময় রাশিগুলোকে সমজাতীয় হতে হবে, অর্থাৎ বেগের সঙ্গে বেগ যোগ করতে হবে, স্মরণের সঙ্গে স্মরণ যোগ করতে হবে, ত্বরণের সঙ্গে ত্বরণ, বলের সঙ্গে বল। বেগের সঙ্গে বলের যোগ করলে হবে না, অর্থাৎ একই জাতীয় হতে হবে, সমজাতীয় দুটো রাশি হতে হবে আর কি। তো আমরা ভেক্টর যোগ করার জন্য সাধারণত এই 5টি সূত্র ব্যবহার করে থাকি। 1 নম্বর হচ্ছে সাধারণ সূত্র, 2 নম্বর ত্রিভুজ সূত্র, 3 নম্বর বহুভুজ সূত্র, 4 নম্বর সামান্তরিকের সূত্র, 5 নম্বর উপাংশ সূত্র। এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করি। তো সাধারণ সূত্রটা কি? ভেক্টর যোগের সাধারণ সূত্র। দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় সেটি ভেক্টর দ্বয়ের লব্ধির মান অর্থাৎ যোগফল নির্দেশ করে, এবং লব্ধির দিক হয় প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। তাহলে এখানে ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু চিনতে হবে। নিয়মটা কি? প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সঙ্গে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হবে। তারপরে প্রথম ভেক্টরের পাদবিন্দুর সঙ্গে সর্বশেষ বা দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে সেই সরলরেখাকে আমরা বলি লব্ধি, এবং এই লব্ধি দুটি ভেক্টরের যোগফল নির্দেশ করে। তারপর ত্রিভুজ সূত্র। তোমরা চিত্রে দেখতেছো ABC একটি ত্রিভুজ,
ত্রিভুজ সূত্রটা কি? যদি কোনো ত্রিভুজের দুটি বাহু একই ক্রমে দুটি একই জাতীয় ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজটি তৃতীয় বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এখানে এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এবি বাহু পি ভেক্টরকে নির্দেশ করতেছে এবং বিসি বাহু কিউ ভেক্টরকে নির্দেশ করতেছে। তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি কী হবে? বিপরীত ক্রমে, অর্থাৎ সি থেকে এ না, এ থেকে সি বরাবর এসি সরলরেখাটাই পি এবং কিউ এর লব্ধি নির্দেশ করবে। তো আমরা সূত্র অনুসারে লিখতে পারি এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি। এখানে এবি ইকুয়াল টু পি ভেক্টর এবং বিসি ইকুয়াল টু কিউ ভেক্টর এবং এসি ইকুয়াল টু লব্ধি ভেক্টর আর। ভেক্টর যোগের এখন আমরা পড়ব বহুভুজ সূত্র। যদি অনেকগুলো ভেক্টর থাকে কীভাবে যোগ করতে হবে? অনেকগুলো ভেক্টরের যোগফল বের করতে হলে প্রথমে যে কোনো একটি ভেক্টর আঁকতে হবে, তারপর ক্রমান্বয়ে অন্য ভেক্টরগুলোকে এমনভাবে স্থাপন করতে হবে যাতে করে একটি ভেক্টরের শীর্ষবিন্দুর উপর অন্য ভেক্টরের পাদবিন্দু থাকে, অর্থাৎ ওই আগের নিয়মই। এরপর প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে যে সরলরেখা পাওয়া যায় সেটি ভেক্টরগুলোর লব্ধির মান নির্দেশ করে এবং লব্ধির দিক হয় প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, এটা একটি বহুভুজ। ও এ বাহু নির্দেশ করতেছে পি ভেক্টর, এবি বাহু কিউ ভেক্টর, বিসি বাহু আর ভেক্টর, সিডি বাহু এস ভেক্টর এবং ডি বাহু টি ভেক্টর। এই সবগুলো ভেক্টরকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে ও এ বি ত্রিভুজ যদি কল্পনা করি, ও এ বি, তাহলে এখানে যদি আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করি তাহলে ও এ এবং এ বির এই দুটার যোগফল নির্দেশ করবে ও বি। আবার ও বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্র যদি প্রয়োগ করি তাহলে ও বি বাহু ইকুয়াল টু পি প্লাস কিউ ভেক্টর এবং বিসি বাহু ইকুয়াল টু আর ভেক্টর। তাহলে এই দুটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে ও সি বাহু, অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর। আবার ও সিডি ত্রিভুজের ক্ষেত্রে ওই একই নিয়ম, ওসি বাহু পি প্লাস কিউ প্লাস আর ভেক্টর নির্দেশ করতেছে এবং সিডি বাহু এস ভেক্টর নির্দেশ করতেছে। তাহলে এই দুটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে ওডি বাহু, অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। সূত্র প্রয়োগ করি তাহলে ওডি বাহু ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এবং টি ভেক্টর নির্দেশ করতেছে। তাহলে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এই ভেক্টর এবং ডি ইকুয়াল টু টি ভেক্টর, এই দুটি ভেক্টরের যোগফল নির্দেশ করবে ওই বাহু, অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস টি। তাহলে এখানে কি হচ্ছে? সর্বশেষ লব্ধি নির্দেশ করতেছে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে সর্বশেষ যে ভেক্টর সেটির শীর্ষবিন্দুর যে সরলরেখা সেটি। এবার আমরা দেখব ভেক্টরের বিয়োগ কী করে করতে হয়। দুটি ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে যে ভেক্টরটি বিয়োগ করতে হবে তার ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় সেটি ভেক্টর দুটির বিয়োগফলের মান নির্দেশ করে এবং বিয়োগফলের দিক হয় প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। এটি এক প্রকারের ভেক্টরের যোগ। শুধুমাত্র একটি ভেক্টর আরেকটির বিপরীত দিকে নিতে হয়। যেহেতু ভেক্টর এটি এক প্রকারের ভেক্টর যোগ, সুতরাং ভেক্টর যোগের যে নিয়ম কানুনগুলো আছে সেটিও এখানে প্রযোজ্য। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এ একটি ভেক্টর, এ ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে বি। তাহলে এ ভেক্টরের শীর্ষবিন্দুর সঙ্গে এর যে বিপরীত ভেক্টর অর্থাৎ বি ভেক্টর এটির পাদবিন্দু স্থাপন করতে হবে। করার পরে বিয়োগফল নির্দেশ করবে কি এ ভেক্টরের আদি বিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে সরলরেখা সেটি বিয়োগফল নির্দেশ করবে। অর্থাৎ চিত্র থেকে তোমরা দেখো লব্ধি ভেক্টর আর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস এ এর বিপরীত ভেক্টর অর্থাৎ মাইনাস বি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লব্ধি ভেক্টর আর ইকুয়াল টু এ মাইনাস বি। এবার আমরা দেখি অধিক রাশি এবং দিক রাশির মধ্যে পার্থক্য। তো অধিক রাশি কাকে বলে?
যে সকল রাশি শুধু মান আছে, দিক নেই, তাদেরকে অদিক রাশি বলে। আর দিক রাশি, যে সকল রাশির মান এবং দিক উভয়ই আছে, তাদেরকে দিক রাশি বলে। 2 নম্বর পার্থক্য কি? অদিক রাশির যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সাধারণত বীজগণিতিক নিয়মে হয়, অর্থাৎ সাধারণ যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি, এই নিয়মেই অদিক রাশির বা স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। আর দিক রাশির ক্ষেত্রে আমরা সাধারণ নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি না, এগুলো জ্যামিতিক নিয়মে করতে হয়। তো দিক রাশি শুধু মানের পরিবর্তন হয়, অদিক রাশি মান এবং দিক উভয়ের পরিবর্তনে পরিবর্তিত হয়। দুটি অদিক রাশির গুণনে সর্বদা একটি অদিক রাশি পাওয়া যায়, অর্থাৎ দুটো স্কেলার কোয়ান্টিটি যদি আমরা গুণ করি, তাহলে আমরা সেখানে শুধুমাত্র মান পাবো, কোনো দিক পাবো না। আর দুটি দিক রাশির গুণনে একটি অদিক রাশি বা দিক রাশি উভয়ই পাওয়া যেতে পারে, দিক রাশিও পেতে পারি, আবার অদিক রাশিও পেতে পারি। অদিক রাশির কোনো শ্রেণীবিন্যাস নেই, আর দিক রাশির শ্রেণীবিন্যাস আছে, অর্থাৎ বিভিন্ন রকমের। আমরা পড়লাম ডেফিনেশনে কিছুক্ষণ আগে দিক রাশি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা আবারও ক্লাস করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।